পাসপোর্ট চক্রের পান্ডারা কোথায়? আলিপুর আদালতে প্রশ্নের মুখে পুলিশ। নথি যাচাই না করেই কিভাবে পাসপোর্ট ইস্যু? জাল নথি দিয়ে কিভাবে পাসপোর্ট ইস্যু হলো? জালিয়াতিতে যারা দায়ী তারা ধরা পড়বেন? জাল পাসপোর্ট চক্রে বিচারকের প্রশ্নে পুলিশ। সেবা কেন্দ্রেই পাসপোর্ট জালিয়াতি নাতুর ঘর, আর সেখানে টাকা দিলেই হাতে পাসপোর্ট। পুলিশ ভেরিফিকেশনও হবে না, তাই এবার সেবা কেন্দ্রগুলিতেই নজর তদন্তকারীদের। পাসপোর্ট জালিয়াতিতে বেশ কয়েকজন পুলিশের জালে স্পষ্ট হয়ে গিয়েছে বাংলাদেশ জোট। তদন্তকারীদের নজর এখন রাজ্যের বিভিন্ন পাসপোর্ট সেবা কেন্দ্র এবং পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে, কারণ তারা জানতে পেরেছেন বেশিরভাগ ক্ষেত্রে জালিয়াতি হয় তৎকাল পাসপোর্টের ক্ষেত্রে। এক্ষেত্রে ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্টের আবেদন করা হয়। পাসপোর্ট পাওয়ার পর ভেরিফিকেশন এড়িয়ে যান আবেদনকারী। ভেরিফিকেশন যে হয়নি তা পাসপোর্ট অফিসের নজরে আসার আগেই পগার পার। সংশ্লিষ্ট ব্যক্তি ততক্ষণে হয়তো দেশ ছেড়েছেন। কিন্তু কিভাবে হয় এই পাসপোর্ট জালিয়াতি? প্রথমে দালালরা তৎকাল পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করেন, তারপর নথি নিয়ে হাজিরার জন্য পাসপোর্ট সেবা কেন্দ্র সিলেক্ট করেন। সেখানে প্রাথমিক পর্যায়ে নথি যাচাইয়ের পর পাসপোর্ট দেওয়া হয়। কিন্তু নথি তো জাল, ভেরিফিকেশন হলেই তো ধরা পড়ে যাবে। কিন্তু কেউই ধরা পড়ে না, কারণ ভেরিফিকেশনটাই হয় না। পুলিশের দাবি, জাল নথিতে তৎকাল পাসপোর্ট পাওয়ার পর কেউ আর ভেরিফিকেশনের জন্য ডিআইবি অফিসে যান না। দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রিপোর্টে লিখে দেন ভেরিফিকেশন নট ক্লিয়ার, অর্থাৎ ভেরিফিকেশন হয়নি, কিন্তু আবেদনকারীর হাতে এর আগেই পাসপোর্ট পৌঁছে গিয়েছে। এ তো গেল তৎকাল পাসপোর্ট জালিয়াতি। এবার দেখুন সাধারণ পাসপোর্টে কিভাবে জালিয়াতি হয়। সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে বেশিরভাগ সময় প্রাথমিক নথি যাচাই হয় পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে। এক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য ডিআইবির হয়ে আবেদনকারীর বাড়িতে যায় পুলিশ। দালালদের পরামর্শে পুলিশ কর্মীর সঙ্গে দেখাই করেন না আবেদনকারী। বাড়ি থেকে জানিয়ে দেওয়া হয় পাসপোর্টের আবেদনকারী বাইরে আছেন। এক্ষেত্রেও পুলিশ কর্মী রিপোর্টে লেখেন ভেরিফিকেশন নট ক্লিয়ার, আবেদনকারীকে তার ঠিকানায় পাওয়া যায়নি। এর পরের খেলা হয় পাসপোর্ট সেবা কেন্দ্র বা পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রে। সেখানকার কর্মী বা অফিসারকে টাকা দিলেই হাতে পাসপোর্ট। অফিসের লেনদেন নিয়ে কোনো কথা হয় না। দালালি আগে স্লিপে লিখে দেন যে কাকে কত টাকা দিতে হবে, সেই মতো ফেলো করি পাও পাসপোর্ট। আগে তো হ্যাপা ছিল না। আমার প্রথম যখন পাসপোর্ট হয় তখন আমি মিষ্টি খাওয়ার পয়সা দিয়েছিলাম, তাতেই আমার হয়ে গেছিলো, কোনো সমস্যা ছিল না। আমার এমনি কাগজপত্র টোটালি জেনুইন, টোটালি সব কিছু, কোনো খুঁত নেই। তা সত্ত্বেও এই বছর 3 থেকে 3.5 মাস আমার ঘুরতে হয়েছে, প্রচণ্ড হ্যাপা নিতে হয়েছে। পাসপোর্ট রিনিউ করার সময় সমস্যা, অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে পাসপোর্ট অফিসের কর্তাদের চক্ষু চড়ক গাছ। ভেরিফিকেশন নট ক্লিয়ার, এরকম রিপোর্টের পাহাড়। এরপরে শুরু হয় তদন্ত, তাতে প্রকাশ্যে আসছে পাসপোর্ট জালিয়াতি। নিউজ 18 বাংলা। বাগুইআটির পর নরেন্দ্রপুর, ফের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। দোকানে হামলা, লুটপাট, ব্যবসায়ীর ছেলেকে মারধর করা হয় বলেও অভিযোগ। মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর। দক্ষিণ 24 পরগনা নরেন্দ্রপুর স্টেশন রোড, এখানে কসমেটিক্সের দোকান সুব্রত সরকারের। তার দোকানি দখলের ছকে হামলার অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ, অনেকদিন ধরেই এই দোকানের উপর নজর 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের। দোকানটি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ, কিন্তু রাজি হননি দোকান মালিক সুব্রত সরকার। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে সদল বলে দোকানে হামলা চালান তৃণমূল কাউন্সিলর রঞ্জিত মণ্ডল। টাকা লুটপাটের পাশাপাশি ব্যবসায়ীর ছেলেকে বেধড়ক মারা হয় বলে অভিযোগ। এও অভিযোগ, জবরদস্তি দোকানে তালা ঝুলিয়ে চলে যান তৃণমূল কাউন্সিলর। এ নিয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক সুব্রত সরকার। দোকান খুলে বসেছিলাম, হঠাৎ করে আমাদের এখানকার কাউন্সিলর রঞ্জিত মণ্ডল উনি এলেন। এসে আমাকে এখানে দোকানে বসে থাকা অবস্থায় বললেন যে শাটার বন্ধ করো, সব দোকানপত্র বন্ধ কর। অশ্লীল গালাগাল এবং দুমদাম চট থাপ্পড়, মাথার চুল ধরে নেড়ে একদম করে দিয়েছে এবং আমার প্রসঙ্গে আঘাত করে। তারপর দোকানে তালা মেরে দিয়ে চলে যায়। আমরা ফুল আতঙ্কে আছি। এটা প্রথম না, এখান থেকে 7 বছর আগে একবার মেরে আমাকে রক্তপাত করেছিল এবং সে সব কিছুই ওর পয়সা দিয়ে ও কেনার চেষ্টা করে। এখন যে এত কিছু দোকানে, একটা লোক ওর এগেনস্টে মুখ খুলবে না। যে মুখ খুলবে তার অন্ধকারে গিয়ে তার বাড়িতে তার মাকে, তার ছেলেকে, বউকে, যাকে ইচ্ছা ধরে মারবে। যদি এটা প্রুফ দিতে পারে কেন,
তাহলে আমার কিছু বলার থাকবে না। যদি একটা লোক বলে, পুলিশ সামনে আমার সকালে বলছিল যে প্রচন্ড প্রভাবশালী, তো একটা লোক আমার বিরুদ্ধে বলবে না? একটা লোক বলে ওর ছেলে তো ছিল, ও তো ছিলই না। তাহলে বলছে দোকানদার বলেছে। কোন দোকানদার? ছেলের কমপ্লেন লঞ্চ করার দরকার, বাবা ছেলেকে বুঝিয়ে নিয়ে গেছে, তার মানে এই নয় আমি তার গায়ে হাত দেবো। ওইটুকুনি বাচ্চার গায়ে হাত দেবো? এর আগে গত রবিবার বাগুইআটিতে তোলা নামে প্রমোটারকে মারধরের অভিযোগ ওঠে। অভিযোগের আঙুল বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দিকে। এবার নরেন্দ্রপুরে দাদাগিরির অভিযোগ আরেক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। নিউজ 18 বাংলা। প্রমোটার পিটিয়ে 6 দিন ধরে গায়েব কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর খোঁজে হন্যে হয়ে পুলিশ। চিলাপাতায় কাউন্সিলরের রিসর্টের পর এবার দীঘায় হানা পুলিশের। কাউন্সিলরের খোঁজে দীঘার হোটেলে তল্লাশি। প্রমোটার পিটিয়ে 6 দিন ধরে গায়েব কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর খোঁজে হন্যে হয়ে পুলিশ। চিলাপাতায় কাউন্সিলরের রিসর্টের পর এবার দীঘায় হানা পুলিশের। কাউন্সিলরের খোঁজে দীঘায় হোটেলে তল্লাশি। দৈনিক সঞ্চয় প্রকল্প আর এই ফাঁদ পেতেই প্রতারণা। গরিবদের থেকে রোজ টাকা আদায়, এভাবেই প্রায় 30 কোটি টাকা হাতিয়ে পালানোর অভিযোগ। হাবড়ায় অভিযুক্ত স্থানীয় বাসিন্দা গৌতম মণ্ডল এবং তাঁর 2 ছেলে, এর মধ্যে 2 জন বেপাত্তা। শুক্রবার ছোট ছেলেকে গ্রেফতার করে পুলিশ। প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ দেখান প্রতারিতরা। প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ, প্রিজন ভ্যানের গায়ে কিল চর খুশি, প্রিজন ভ্যানে থাকা অভিযুক্তের উদ্দেশ্যে গালাগালি। শুক্রবার এই ছবি দেখা গিয়েছে হাবড়া থানা চত্বরে। প্রিজন ভ্যানে যিনি ছিলেন তিনি প্রতারণার অভিযোগে ধৃত। প্রায় 30 কোটি টাকার প্রতারণার অভিযোগ। কেউ ট্রেনে হকারি করেন, কেউ ঘুগনি বেচেন, কেউ আবার দিনমজুর। মাথার ঘাম পায়ে ফেলে টাকা জমিয়েছিলেন। সম্প্রতি হাবড়ার এইসব গরিব মানুষগুলোর স্বপ্ন ভেঙে খানখান। টাকা জমাতে গিয়ে প্রতারণার শিকার। এই বইতে আমাকে 8 লাখ টাকা পায় পার ডে আমি দিই, মানে দোকানদারি করে আমি নিজের পার ডে 2000 টাকা করে, মানে 4টে পয়েন্ট, মানে 2 লাখ মানে 500 টাকা বই হয়। আমার নিজস্ব হোটেল আছে, খাবার দোকান, পুরো টাকাটাই আমি রাখতাম ওখানে। হাবড়ার এজি কলোনির বাসিন্দা গৌতম মণ্ডল, তার 2 ছেলে গৌরব এবং চন্দন। স্থানীয়দের দাবি গৌতম এবং তার 2 ছেলের কাছেই রোজ কিছু কিছু করে টাকা জমা রাখতেন হাবড়া অশোকনগরের অনেকে। যারা টাকা জমাতেন তাদের কেউ দিনমজুর তো কেউ হকার। কেউ প্রতিদিন 50 টাকা করে জমাতেন, কেউ আবার 1000। বছর শেষে মোটা টাকা ফেরত পাওয়ার আশায় স্থানীয়দের দাবি কয়েক বছর সব ঠিকঠাক চলেছে, কিন্তু গত 2-1 বছর ধরে প্রতিশ্রুতি মতো টাকা ফেরত দিচ্ছিলেন না গৌতম ও তার 2 ছেলে। টাকা ফেরত চাইলে বারবার ঘোরাচ্ছিলেন বলেও অভিযোগ। সম্প্রতি স্থানীয়রা জানতে পারেন এলাকা ছেড়েছেন গৌতম ও তার 2 ছেলে। এরপরেই গত 2রা ডিসেম্বর হাবড়া থানার দ্বারস্থ হন শতাধিক বাসিন্দা। অভিযোগ করেন প্রায় 30 কোটি টাকা হাতিয়ে চম্পট দিয়েছেন গৌতম ও তার 2 ছেলে গৌরব এবং চন্দন। আমি একটু হকারি করি অশোকনগর প্ল্যাটফর্মে, ডেলি স্কিমে একটা বই করা আছে, সেই টাকা জমাই আমার। তো এইভাবে কালেকশনের রোজ যেত, তাই বাবার সেইভাবে আস্তে আস্তে করে একটু পয়সা জমাতাম ওখানে। রোজ আমার 300 টাকার বই ছিল, 1,20,000 টাকার মতো জমবে বছরে। বই প্রায় ম্যাচুরিটির কাছে। দুশ্চিন্তা মানে আমি এখন চোখের ভাষায় কিছু বলতে পারবো না যে কি দুশ্চিন্তা আমি আছি। তদন্তে নেমে গৌতমের শাশুড়ি এবং বড় ছেলের স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শুক্রবার ভোরে আমডাঙ্গা থেকে গৌতমের ছোট ছেলে চন্দনকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। এ খবর ছড়িয়ে পড়তেই অভিযোগকারীদের ভিড় জমতে শুরু করে হাবড়া থানা চত্বরে। চন্দনকে আদালতে পাঠানোর সময় প্রিজন ভ্যান ঘিরে শুরু হয় বিক্ষোভ। প্রিজন ভ্যানের গায়ে পড়তে থাকে কিল চর খুশি। গ্রেপ্তার তো একা হয়েছে, আমরা চাই সবার টাকা যেন ঠিকভাবে পৌঁছে যায়। অনেক টাকা, প্রায় 60 কোটি 70 কোটি 100 কোটি প্রায়। হ্যাঁ, 2 জন পলাতক আছে, আরো 2 জন পলাতক আছে। আমরা চাই তারা সবাই ধরা পড়ুক এবং সবাই টাকা পাক। জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।